অখিল ভট্টাচার্য একাডেমির আজকের আমাদের আলোচনার বিষয় এভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ জনপ্রশাসনের যে বিবর্তন, সেই বিবর্তন সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। লেকচার আউটলাইন, আমরা যে বিষয় আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে এভলিউশন অফ মডার্ন এজ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফেজগুলো আমরা জানবো। এছাড়া এই যে পাঁচটি ফেজ আছে তার মধ্যে দুটি ফেজ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটি হচ্ছে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি এবং প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন। আর এই দুটি ফেসের প্রথম দুটি ফেসের যারা থিঙ্কার্স রয়েছে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। রেভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আজকে আমরা ফেসগুলো আলোচনা করব। অর্থাৎ এই যে ফেসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো সবকটাই মডার্ন এজ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অংশ। অর্থাৎ মডার্ন এজ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে বিবর্তনের যে ফেজ সেগুলো। প্রথম কি? প্রথম হচ্ছে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি, 1887 to 1926। সেকেন্ড, প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন, 1927 to 1937। তারপরে চ্যালেঞ্জেস টু প্রিন্সিপালস অর হিউম্যান রিলেশন এরা, 1938 to 1947। তারপরে ক্রাইসিস অফ আইডেন্টিটি অর নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, 1948 to 1970। সবশেষে পাবলিক পলিসি অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি পার্সপেক্টিভ, 1971 to প্রেজেন্ট। এই পাঁচটা ফেজ হচ্ছে এভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যে মডার্ন এজ, এই মডার্ন এজের এই যে পাঁচটি ফেজে বিবর্তিত হয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রথম ফেজ পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি, 1887 to 1926। অর্থাৎ রাজনীতি এবং প্রশাসনের বিভাজীকরণ। প্রথম কি বলছে? ডিস্টিংক্ট ফাংশনাল সেপারেশন। অর্থাৎ রাজনীতি এবং অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বিভাজনের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে রাজনীতি কাজ করবে কি পলিসি মেকিং কে নিয়ে, পলিসি মেকিং করবে, তো নীতি নির্ধারণ করবে। আর অ্যাডমিনিস্ট্রেশন কি করবে? সেই নীতিকে এক্সিকিউট করবে, অর্থাৎ ইমপ্লিমেন্ট করবে। দ্বিতীয় কি বিজনেস লাইক অ্যাপ্রোচ। উইলসন বলছেন এই অ্যাডমিনিস্ট্রেশনকে লাইক বিজনেস এগোতে হবে, কাজ করতে হবে, কারণ এটি অনেক বেশি জটিল এবং গোল ওরিয়েন্টেড কাজ। কি বলছে? যে এফিসিয়েন্সির উপর জোর দিতে হবে এবং কম্পিটেন্সির উপর জোর দিতে হবে। তারপরে বলা হচ্ছে ইনস্টিটিউশনাল সেপারেশন, অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিভাজনের কথা এখানে বলা হচ্ছে। বলা হচ্ছে যে পলিটিক্স, অর্থাৎ এখানে লেজিসলেচারের কথা বলছে। লেজিসলেচার আইন প্রণয়ন করবে, নীতি নির্ধারণ করবেন। সেই নীতিকে কারা ইমপ্লিমেন্ট করবে? অ্যাডমিনিস্ট্রেশন। কারা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে থাকবে? বিভিন্ন ব্যুরোক্রাসি, অর্থাৎ ব্যুরোক্রাসিরা থাকবেন এবং এক্সিকিউটিভ থাকবে। তারা কি করবে? তারা পলিসিকে ইমপ্লিমেন্ট করবে। এতে কি হবে? এতে যেটা হবে, করাপশনটাকে মিনিমাইজ করা যাবে। তারপরে কি বলছে? তারপরে বলছে নিউট্রালিটি এবং মেরিট। এই অ্যাডমিনিস্ট্রেশনে যে পলিসি ইমপ্লিমেন্টের যে কাজটা, অর্থাৎ যেকোনো ডিসিশন ইমপ্লিমেন্ট করা, পলিসি ইমপ্লিমেন্ট করা, এই কাজটা অত্যন্ত জটিল এবং লক্ষ্য নির্ভর। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। সেই জন্য এই কাজের সঙ্গে যারা যুক্ত থাকবে বা এই যে অংশটা সরকারের, সেখানে কিন্তু মেরিট বেস স্টাফ লাগবে এবং টেকনিক্যাল ফাংশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি এই অংশটাকে রাজনীতির ইনফ্লুয়েন্স থেকে আলাদা রাখতে হবে, যাতে করে এর নিউট্রাল ওয়ার্কে কোনো ধরনের কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না আসে। তারপরে হচ্ছে ভ্যালু ফ্রি সার্ভিস, সরি, ভ্যালু ফ্রি সায়েন্স। কেন ভ্যালু ফ্রি সায়েন্স বলছে? কারণ প্রশাসন যদি কোনো একটি নির্দিষ্ট ভ্যালুকে সামনে রেখে কাজ করতে যায়, অর্থাৎ এই যে কোনো পলিসি ইমপ্লিমেন্টের কোনো যদি ভ্যালুকে সামনে রেখে দেয়, তাহলে সে বায়াস হতে পারে। এই জন্য এল ডি হোয়াইট বলছেন যে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে সম্পূর্ণ নিউট্রাল এবং সায়েন্টিফিক ডিসিপ্লিনের মাধ্যমে। রাষ্ট্রপতি কোর লিটারেচার, এই চিন্তাধারা দুজন চিন্তক প্রধানত রয়েছেন।
উড্রো উইলসন এবং ফ্র্যাঙ্ক জে গুডনাউ। উড্রো উইলসন তার দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থে এই পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি নিয়ে আলোচনা করেছেন। একইভাবে ফ্রাঙ্ক জে গুডনাউ পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যে তার গ্রন্থ সেটাতে আলোচনা করেছেন। তাহলে মোটামুটি ভাবে আমরা পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমিটা বুঝতে পারলাম। প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন 1927-1937, তার মানে এটা দ্বিতীয় ফেজ। এখানে বলছে সায়েন্টিফিক প্রিন্সিপালস এর কথা। এই সায়েন্টিফিক প্রিন্সিপালস এর কথা কেন বলছে? এখানে বলা হচ্ছে যে এই অ্যাডমিনিস্ট্রেশন একটি বিজ্ঞানসম্মত প্রিন্সিপালের মাধ্যমে এগোবে। এই প্রিন্সিপালস গুলোকে কিন্তু ইউনিভার্সাল হতে হবে, অর্থাৎ বিজ্ঞানসম্মত সার্বজনীন যে নীতি তার মাধ্যমে প্রশাসন কাজ করবে, অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে। দ্বিতীয় কি এফিসিয়েন্সি এবং ইকোনমি। আমরা জানি যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা যেহেতু অত্যন্ত জটিল এবং লক্ষ্য নির্ভর, সেজন্য এখানে এফিসিয়েন্সির অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাইজ করার কথা বলা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সির কথা, এফিসিয়েন্সিকে। এর পাশাপাশি রিডিউস কস্ট এর কথা বলা হচ্ছে। তার মানে কি খরচ কম করে এফিসিয়েন্সির মাধ্যমে নির্দিষ্ট গোলে পৌঁছানো, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর কথা এখানে কিন্তু বলা হচ্ছে। তৃতীয় কি বলছে? তৃতীয় বলছে কোর প্রিন্সিপালস, অর্থাৎ এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যে স্ট্রাকচারাল প্রিন্সিপালস এর কথা বলা হচ্ছে, এখানে কোর চারটে প্রিন্সিপালস এর কথা বলা হচ্ছে। প্রথমে হায়ারার্কি, বলছে ভার্টিক্যাল চেন অফ কমান্ড, অর্থাৎ প্রশাসনিক কাঠামোটা উপর থেকে নিচ পর্যন্ত চেন এবং কমান্ডের মাধ্যমে কিন্তু এটা চেনের মাধ্যমে কিন্তু তৈরি থাকবে বা প্রস্তুত করতে হবে। দ্বিতীয় কি স্প্যান অফ কন্ট্রোল। স্প্যান অফ কন্ট্রোল মানে কি একজন সুপারভাইজারের আন্ডারে নির্দিষ্ট সংখ্যক সাবঅর্ডিনেট থাকবে। অসংখ্য সাবঅর্ডিনেট থাকলে কিন্তু সুপারভাইজার কন্ট্রোল করতে পারবেন না। এতে কি তাদের এফিসিয়েন্সি নষ্ট হবে এবং অ্যাডমিনিস্ট্রেশন ফেল করবে। তারপরে বলছে ইউনিটি অফ কমান্ড, অর্থাৎ একজন এমপ্লয়ি একজন সুপারভাইজারের বা সুপিরিয়রের কাছ থেকে নির্দেশ পাবে। একাধিক সুপিরিয়র একজন এমপ্লয়িকে কিন্তু নির্দেশ দেবে না। তাতে কি হবে? একজন যদি একাধিক দিক থেকে রিসিভ বা অর্ডার পায়, অর্ডার রিসিভ করে, তাহলে তার কাজের সমস্যা হবে। কোঅর্ডিনেশন করতে পারবে না এবং সে কাজই করতে পারবে না। সেজন্য বলছে যে ইউনিটি অফ কমান্ড এ বলা হচ্ছে ওয়ান সুপারভাইজার, একজন সুপারভাইজার থাকবে। সেই একজন সুপারভাইজার একজন এমপ্লয়িকে নির্দেশ দেবে। অর্থাৎ সিস্টেমটা এরকম হবে, একজন এমপ্লয়ি একজন সুপারভাইজারের কাছ থেকেই অর্ডার পাবে। এবার কি বলছে? ফাংশনাল ফোরম্যানশিপ অর ডিভিশন অফ লেবার, অর্থাৎ এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে স্পেশালাইজেশন অফ টাস্ক, অর্থাৎ এই যে লেবাররা কাজ করবে তাদের স্পেশালাইজেশন করতে হবে, অর্থাৎ নির্দিষ্টকরণ করতে হবে। কে কোন কাজটি করবে তার স্পেসিফিকেশন করা। না হলে কিন্তু পুরো অ্যাডমিনিস্ট্রেশন ফেল করবে, কাজ হবে না। ম্যানেজমেন্ট ফোকাস, এখানে বলা হচ্ছে যে এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মতন যে ম্যানেজমেন্টাল যে ব্যবস্থা রয়েছে সেটাকে অ্যাডপ্ট করার কথা বলা হচ্ছে এবং সেটি প্র্যাকটিস করার কথা বলা হচ্ছে ম্যানেজমেন্ট ফোকাসে। এবং লুথার গুলিক 1937 সালে অর্থাৎ 1937-এ পোস্ট কর্বের কথা বলেছেন এই প্রিন্সিপাল অফ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে। কি কি? পি ফর প্ল্যানিং, অর্থাৎ পরিকল্পনা। ও ফর অর্গানাইজিং, অর্থাৎ ব্যবস্থাপনা অর্গানাইজ করা। এস ফর স্টাফিং। বি ফর ডাইরেক্টিং, অর্থাৎ নির্দেশ ব্যবস্থা। সিও ফর কোঅর্ডিনেশন, অর্থাৎ বিভিন্ন ইউনিট গুলোর মধ্যে বা বিভিন্ন এমপ্লয়িজের মধ্যে কোঅর্ডিনেট করা। আর ফর রিপোর্টিং এবং বি ফর বাজেটিং। এই পোস্ট কর্ম হচ্ছে প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেশনে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে মোটামুটি ভাবে আমরা প্রিন্সিপাল অফ অ্যাডমিনিস্ট্রেশন যে ফেজটা সেটা আমরা বুঝতে পারলাম। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মডার্ন এজ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আমরা যে বিবর্তন অর্থাৎ এভলিউশন সেটা আমরা আজকে দেখছি। এই এভলিউশনের আমরা প্রথম দুটি ফেজ অর্থাৎ পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমি এবং প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখলাম।
প্রথম ফেজে যে থিঙ্কার্স রয়েছে তারা হলেন উড্রো উইলসন, ফ্রাঙ্ক জে গুডনাউ এবং লিওনার্ড ডি হোয়াইট। উড্রো উইলসনকে বলা হয় ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন যে এসে, সেটা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাইমারি ডকুমেন্ট। কিসের জন্য? এভলিউশন অফ মডার্ন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে ফ্রাঙ্ক জে গুডনাউ। তার পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই যে গ্রন্থটি, এটাও কিন্তু এটি প্রথম গ্রন্থ মোটামুটি ভাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মডার্ন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে। তৃতীয় কে? লিওনার্ড ডি হোয়াইট। এই লিওনার্ড ডি হোয়াইট তার যে গ্রন্থটি তিনি পাবলিশ করেছিলেন, স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই গ্রন্থটি কিন্তু ফার্স্ট টেক্সট বুক হিসেবে স্বীকৃতি পেয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে। এনারা তিনজন হচ্ছে পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকোটমির যে ফেজ 1887 টু 1926, এই ফেজের। এবার আমরা আসি পরের ফেজটা, অর্থাৎ প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন। এখানে অনেকেই রয়েছে। ডব্লিউ.এফ. উইলবি, তার প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটি প্রকাশিত হয় 1927। এছাড়া কুলিক এবং আরউইকের যে কো-এডিটেড পেপার দ্য সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেপার, 1937 এ পাবলিশ হয় এবং এরা দুজনেই কিন্তু পোস্ট কর্পটা ইন্ট্রোডিউস করেছিলেন। তারপর কি? হেনরি ফেয়ল। হেনরি ফেয়লের কি? হেনরি ফেয়লের যে গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন সেটা হচ্ছে 14 প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। এছাড়া প্রমোটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি এবং স্ট্রাকচার। তারপরে কি? মেরি পকার ফোলেট। তিনি কি করেছেন? তিনি অর্গানাইজেশনাল ডায়নামিক্স, অথরিটি এবং কোঅর্ডিনেশনের কনসেপ্টটা কিন্তু এখানে তুলে ধরেছেন। লাস্টে মনি এবং রনি, এরা দুজনে কিন্তু যে কন্ট্রিবিউশনটা করেছেন সেটা হচ্ছে ফাংশনাল প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন, স্কেলার চেন, এই কন্ট্রিবিউশন গুলো কিন্তু এছাড়া স্ট্রাকচারের উপর ফোকাস করেছেন। এই জিনিসগুলো কিন্তু তারা কন্ট্রিবিউট করেছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে। যেটি এই প্রত্যেক থিঙ্কারের আলাদা আলাদা কন্ট্রিবিউশন রয়েছে, সেই জন্য এই সেশনে আমরা কিন্তু এই ভিডিওতে এই এপিসোডটায় কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করতে পারছি না। জাস্ট আমরা এই দুটি ফেজ, বিবর্তনের যে দুটি ফেজ, এই দুটি ফেজে কারা কারা থিঙ্কার্স আছেন, গুরুত্বপূর্ণ থিঙ্কার্স, তাদেরকে আমরা একটু ছুঁয়ে গেলাম, তাদের নাম আমরা জানলাম। এদের নিয়ে পরবর্তী সময় আলাদা আলাদা করে আমরা ভিডিও প্রস্তুত করব এবং ছাত্রছাত্রীদের সেক্ষেত্রে সেটা সুবিধা হবে। তাহলে মোটামুটি ভাবে আমরা মডার্ন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে বিবর্তনের যে ফেজ, তার মধ্যে ৫টা ফেজের মধ্যে ২টো ফেজ আমরা মোটামুটি ভাবে বুঝতে পারলাম।